আরও একবার বসন্ত, তৃতীয় পর্ব। আন্টি, আপনি আপনার মূর্খতার প্রমাণটা আর দেবেন না প্লিজ। খুব ঠান্ডাভাবে কথাটা বলল প্রিয়ন্তী। আর নিজেকে আটকে রাখতে পারল না প্রিয়ন্তী। ক্ষত জায়গা থেকে পুনরায় রক্তক্ষরণ হচ্ছে। প্রিয়ন্তীর ঠান্ডা কণ্ঠে বাক্যটি শুনে রাফিজা বেগমের মুখখানা আষাঢ়ের ঘন কালো আকাশের ন্যায় হয়ে গেল। রাফিজা বেগমকে এমন দ্বারা অপমান এই জীবনে কেউ করেনি। উপস্থিত সবাই যেন থতমত খেয়ে গেল। অন্য সময় শিপন কিংবা স্নেহা বাদ সাধে, কিন্তু আজ কিছুই বলছে না তারা, কারণ প্রিয়ন্তীর কথায় যৌক্তিকতা রয়েছে। রূপন্তী এখনো মাথা নিচু করে রয়েছে, তার চোখ থেকে পানি পড়ছে। তার জন্য নিজের বড় বোনকে এমন কটাক্ষ শুনতে হয়েছে। অন্য সময় হলে হয়তো প্রতিবাদ করত, কিন্তু এমন অবস্থায় তার প্রতিবাদের সুরটুকু বিয়াদবি বলে গণ্য করা হবে। তাই সে চুপ করে মাথা নিচু করে বসে রইল। বিয়েটা ভেঙে যাক, এটা সেও চায়, তবে তার বদলে নিজের মায়ের মতো বড় বোনকে এমন জঘন্য কথা শুনতে হবে, এটা যেন কিছুতেই মানতে পারছে না রূপন্তী। প্রিয়ন্তী ডিভোর্সি কথাটা শোনার জন্য মোটাও প্রস্তুত ছিল না আরাফাত। রাফিজা বেগম ডিভোর্সি, দ্বিতীয় বিয়ে ব্যাপারগুলোকে একবারেই মেনে নিতে পারেন না। সে যখন 10 বছর, তখন সে তার বাবাকে হারায়। তখন রাফিজা বেগম চাইলে দ্বিতীয় বিয়েও করতে পারতেন, কিন্তু তিনি করেননি। নিজের স্বামীর স্মৃতিকে আঁকড়ে বাচ্চাগুলোকে মানুষ করেছেন, তাই সবাইকে নিজের সাথে তুলনা করেন। প্রিয়ন্তী ডিভোর্সি কথাটা তাকে যতটা না নাড়িয়েছে, তার থেকে বেশি তার মাকে ভাবিয়েছে। তার ফলস্বরূপ কথার পিঠে কথা। আজ ব্যাপারটা এই অবধি গড়ালো। অবশ্য বারবার নিজের মাকে থামতে বলতে বলতে ক্লান্ত আরাফাত। এখানে প্রিয়ন্তীকে এতগুলো কথা শোনানো মোটেও তার মায়ের উচিত হয়নি, কিন্তু অন্য একটি মেয়ে তার মাকে এভাবে অপমান করবে, এটাও ঠিক মেনে নিতে কষ্ট হচ্ছে আরাফাতের। যতই হোক, দোষ করলেও অপমানটা তার মাকে করা হয়েছে। তাই এখন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে আরাফাতকে। সে চেয়েছিল তার ভাই যে মেয়েকে ভালোবাসে তাকে তার বাড়ির বউ করে নিয়ে যাবে, কিন্তু কথার তিক্ততা এতটা ভয়ানক রূপ নিয়েছে যা থেকে কোনো শুভ সম্পর্ক গড়ে তোলা আদৌ সম্ভব নয়। আরাফাত বসা থেকে উঠে দাঁড়ালো, ধীর কণ্ঠে বলল, আমার মা হয়তো মূর্খ, সে আপনার মতো ডাক্তার নয়, সামান্য গৃহিণী। তার জীবনটা আমাদের 4 দেওয়ালের মাঝেই সীমাবদ্ধ। সে এত অ্যাডভান্স নয়, তাই তার কথাবার্তা আদিমকালের মানুষের মতোই। বুঝেও না মাঝে মাঝে কোথায় কি কথা বলতে হয়, তাই আপনাকে নানা কটু কথা শুনিয়ে দিয়েছে। আমি তার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আমার মা একটু ঠোঁট কাটা, মনে যা আসে মুখে তাই বলে দেয়, এতটুকু ভাবে না কোথায় কোন উক্তিটা সাজে। তবে আমি অবাক হচ্ছি আপনার আচরণে। আরাফাত কথাটা বলে কিছুটা থামল। প্রিয়ন্তী অবাক নয়নে আরাফাতের দিকে তাকিয়ে আছে। আরাফাতের চোখজোড়া যেন ব্যথিত মনে হলো, কাতর দৃষ্টিতে মাথা নিচু করে কথা বলছে। উপস্থিত সবাই চুপ করে বসে রয়েছে, কারণ আরাফাতের ন্যায় সম্পন্ন ছেলে কখনোই অযৌক্তিক কথা বলে না। ঠান্ডা গলায় আবার বলল, আপনিই তো বললেন প্রতিটা মানুষ আলাদা, তাদের চিন্তাধারা আলাদা, তাই আমার মায়ের চিন্তাধারা আপনার থেকে আলাদা। তবে সবার সামনে তাকে মূর্খ বলে অপমান না করলেও পারতেন। আমরা এখানে একটা নতুন সম্পর্কের খাতিরে এসেছিলাম। আমার ভাই আপনার বোনকে ভালোবাসে, তাই তার থেকে খোঁজ পেয়ে আমি শিপন সাহেবের সাথে কথা বলি। আরশাদ জানে না আমরা হুট করে আজ প্রিয়ন্তীকে দেখতে আসব। ওকে খানিকটা চমকে দেওয়ার উদ্দেশ্যে আমাদের এখানে আসা। মেয়ে দেখাটা খানিক বাহানা। রূপন্তীকে আমাদের সবার পছন্দ, কিন্তু এখানে আসার পর বুঝতে পারলাম আমাদের 2 পরিবারের মধ্যে সম্বন্ধ হওয়া সম্ভব নয়। এখানে আমার মায়ের দোষটা হয়তো বেশি, সে আপনার ক্ষত জায়গায় আঘাত করেছে, তবে আপনিও তাকে অপমান করার সুযোগ ছাড়েননি। আমি জানি আপনি বলবেন এতে রূপন্তীর কি দোষ। এখানে রূপন্তীর দোষ নেই, তবে থাকতে তো দুজনকেই হবে। আমার মনে হয়তো এটা থেকে যাবে আপনি আমার মাকে অপমান করেছেন, আর রূপন্তীর মনে এটা থাকবে
আমার মা আপনাকে কটু কথা বলেছে। আবার ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আপনাদের সময় নষ্ট করলাম। চলো মামা। বলেই হাঁটা দিল আরাফাত। আরাফাতকে চলে যেতে দেখে আকরাম সাহেবও উঠে দাঁড়ালেন। একে একে সবাই বেরিয়ে গেল প্রিয়ন্তীর বাসা থেকে। পিনপতন নীরবতা বিরাজমান। প্রিয়ন্তীর অনুভব হলো তার গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। সে কেন কাঁদছে? রাফিজা বেগমের কটু কথা তাকে কাঁদাচ্ছে, নাকি আরাফাতের বলা শেষ কথাগুলো? বুঝতে পারছে না প্রিয়ন্তী। ঘড়ির কাঁটা টিকটিক আওয়াজ কানে আসছে। এতটা নীরব এই বাসা হয়তো কখনো ছিল না। রাত ৮টা। আকাশে মেঘ করেছে, হয়তো বৃষ্টি হবে। বলা যায় না। আবহাওয়াবিদ এমন কোনো কথা নিউজে বলেনি। আজ সারাটা দিন ভ্যাপসা গরম পড়েছিল। কেউ বলবে না এবার দেশে সবচেয়ে বেশি ঠান্ডা পড়েছিল। মাত্র ফাগুনের শেষ। এখনই এমন গরম পড়লে না জানি বৈশাখ কিংবা ভাদ্রে কতটা গরম পড়বে। আবহাওয়াটা বেশ গুমোট। বাতাস বইছে, কিন্তু সেটা স্বস্তিজনক নয়। ঝড় হবার পূর্বাভাস হয়তো। বাইরের প্রকৃতির সাথে আরাফাতের মনস্থিতির মিল রয়েছে। বারান্দায় দাঁড়িয়ে সিগারেট একের পর এক সুকটান দিয়ে যাচ্ছে আরাফাত। আজকের ঘটনাটা তাকে বারবার ভাবতে বাধ্য করছে। প্রিয়ন্তী নামক নারীটি নিকোটিনের ন্যায় তার হৃদয়ে বিস্তার করে নিয়েছে। কিছুতেই তার প্রতি আকর্ষণটা মন থেকে মুছে ফেলতে পারছে না সে। কিন্তু তাদের মধ্যে বন্ধুত্বটুকু হবার অবকাশ নেই। প্রিয়ন্তী ডিভোর্সি, তাকে ততটা ভাবাচ্ছে না যতটা তার মা তাকে ভাবাচ্ছে। আরাফাতের জীবনে তার মায়ের থেকে মূল্যবান কেউ নেই, কারণ তার মা তাকে অনেক কষ্টে মানুষ করেছে। অপরদিকে প্রিয়ন্তীর এক কথা বলতে গেলে তার জীবনে প্রথম নারী, যার প্রতি তার আকর্ষণ কাজ করেছে। কিন্তু আজ যে ঘটনা ঘটেছে তাতে এই দুই নারীকে একত্র করাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আজ যখন রূপন্তীকে দেখতে তাদের বিল্ডিংয়ের সামনে গিয়েছিল, কোথাও কোথাও মনে হয়েছিল প্রিয়ন্তীর সাথে দেখা হলে মন্দ হবে না, কিন্তু এভাবে দেখা হবে এটা ভাবতে পারেনি। নিকোটিনের ডোজ বাড়াতে হবে। মাথা থেকে প্রিয়ন্তী নামক নারীকে মুছে ফেলতে হবে। তাই সিগারেটটা শেষ হতে না হতে আরেকটা সিগারেটে আগুন জ্বালালো আরাফাত। ভাই, ডেকেছিলে? আরশাদের কথা চিন্তা দোটানা থেকে বাস্তবে ফিরে আসে আরাফাত। হাতে জ্বলন্ত সিগারেটটা রেলিংয়ে চেপে নিভিয়ে দেয়। তারপর নিজেকে যথেষ্ট স্বাভাবিক করে বারান্দা থেকে রুমে এসে আরাফাত ঠান্ডা গলায় বলল, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? আজ আমরা রূপন্তীর বাসায় গিয়েছিলাম। কখন গিয়েছিলে? আমাকে বলনি কেন? ভেবেছিলাম তোমাকে এসে জানাবো। আসলে গতকাল রাতে কথা হয়েছিল রূপন্তীর ভাইয়ের সাথে। মাও হুট করে বায়না করলো, মামারাও রাজি ছিল, তাই আজ বিকেলেই গিয়েছিলাম। যাক, বাঁচালে। রূপু আমাকে জানিয়েছিল কেউ তাকে দেখতে আসবে। তাহলে তো আর ঝামেলাই নেই। কথা কি পাকাপাকি হয়ে গেছে? আরশাদের প্রশ্নের উত্তর নেই আরাফাতের কাছে। আরাফাতের চোখ মুখ বলে দিচ্ছে সেখানে সুখময় কোনো ফলাফল আসেনি। অবাক কণ্ঠে পুনরায় আরশাদ বলল, ভাই, কোনো সমস্যা হয়েছে কি? তোমার আর রূপন্তীর বিয়েটা সম্ভব নয় আরশাদ। মানে? এবার একটা দীর্ঘশ্বাস ফেলল আরাফাত। বিছানায় বসে ধীর কণ্ঠে বিকেলে ঘটে যাওয়া সকল ঘটনা বিস্তারিত বলল আরশাদকে। আরশাদের ঠিক কিভাবে রেসপন্স করা উচিত বুঝে উঠতে পারছে না। রূপন্তীর কথাটা ভেবেই বুক কেঁপে উঠছে। আরাফাতের কথা শেষ বরফ ঠান্ডা গলায় আরশাদ বলল, প্রিয়ন্তী আপুর ক্ষতস্থানে মা এত বড় আঘাতটুকু না করলেই পারত ভাই। মায়ের দোষটা অনেক বেশি, আমি জানি, কিন্তু সেখানে দুজনের কেউই ছেড়ে কথা বলছিল না। কেন বলবে না ভাই? তুমি জানো প্রিয়ন্তী আপুর অতীতটা কতটা হৃদয় কাঁপানো? যে মানুষটা জানোয়ারের মতো তাকে মারত, তার সাথে 5 বছরের বিবাহিত জীবন থাকা সত্ত্বেও তাকে ছেড়ে অন্য কোনো নারীতে মত্ত হয়েছিল, সেই জানোয়ারটা সাথে ডিভোর্স হওয়ার জন্য কেন প্রিয়ন্তী আপুকে সব অপবাদ মাথা পেতে নিতে হবে? আর একটা কথা, বিয়েটা আমি রূপুকেই করব। একটা জানোয়ারের জন্য প্রিয় আপুর জীবনটা নষ্ট হয়ে গেছে। তার বিবাহিত জীবন সুখময় ছিল না, তাই বলে আমার আর রূপুরও হবে না, এটার কোনো মানে নেই। এটা সম্ভব নয় আরশাদ। অনেক কিছুই
পৃথিবীতে অসম্ভব থাকে ভাই, নিজের ইচ্ছে শক্তি থাকতে হয় মাত্র, তাহলে দেখবে সবই সম্ভব। কথাটা বলে রুম থেকে বেরিয়ে যায় আরশাদ। তার শেষ উক্তি এখনও কানে বাজছে আরাফাতের। ইচ্ছা শক্তি থাকলেই আসলেই কি সব সম্ভব হয়? অপরদিকে বারান্দায় দাঁড়িয়ে আছে প্রিয়ন্তী। চুল উড়ছে তার বাতাসে। বাতাসটা গুমোট হলেও মন্দ লাগছে না তার। রূপুর কথাটা মনটাকে বেশ ভাবাচ্ছে। মেয়েটা আরশাদকে ভালোবাসে। কি ভেবেছিল আর কি হলো? ওই মুহূর্তে চুপ করে গেলে হয়তো এতদূর কথা এগোতো না। কিন্তু কেন যেন নিয়ন্ত্রণ হারা হয়ে গিয়েছিল প্রিয়ন্তী। বুক থেকে অচিরে দীর্ঘশ্বাস বের হলো। সবশেষে নিজের দোষটার মাত্রায় সর্বাধিক লাগছে। শিবন ঠিকই বলতো, তার জন্য হয়তো ছুটকির জীবনে সুখ আসবে না। আপু আসবো? কথাটা কানে আসতে পেছন ফিরে প্রিয়। দরজার ওপারে তখন বুক থেকে অচিরে দীর্ঘশ্বাস বের হলো প্রিয়ন্তীর। সবশেষে নিজের দোষটার মাত্রা সর্বাধিক লাগছিল। শিপন ঠিকই বলতো, তার জন্য হয়তো ছুটকির জীবনে সুখ আসবে না। আপু আসবো? কথাটা কানে আসতেই পেছন ফেরে প্রিয়। দরজার ওপারে তখন শিপন দাঁড়িয়ে আছে। শিপনের সাথে প্রিয়ন্তীর কখনোই বনিবনা হয় না। পর পর হবার কারণে শিপনের সাথে তার ঝামেলা লেগেই থাকে, এটা ছোটবেলা থেকেই। আর শাহাদাত সাহেবও ছেলের থেকে মেয়েদের অধিক ভালোবাসতেন বলে তার ধারণা। এখন নিশ্চিত কথা শোনাতেই এসেছে। কথাটা ভাবতেই ঠোঁটের কোণে মলিন হাসি ফুটিয়ে আবারও শূন্য দৃষ্টিতে ল্যাম্পপোস্টের আলো আঁধারে ঢাকা ব্যস্ত শহরের দিকে তাকায় প্রিয়ন্তী। ধীর কণ্ঠে সে বলে, আয়, আমি জানি কি বলতে এসেছিস। জানি দোষটা আমার ছিল। ওখানে পায়ে বাঁধিয়ে ঝগড়া না করলেও পারতাম আমি, কিন্তু নিজেকে থামাতে পারিনি। আমার বিবাহিত জীবন দিয়ে তিনি আমার বোনকে জাজ করছিলেন। আমি কিছুতেই সেটা মানতে পারিনি। কিভাবে মানব বল? নিজে হাতে ওকে মানুষ করেছি। তোর দোষ ছিল না আপু, যা করেছিস একদম ঠিক করেছিস। শিপনের কথাটা শুনে অবাক নয়নে তার দিকে তাকায় প্রিয়ন্তী। শিপন এখনও একই জায়গায় দাঁড়িয়ে আছে। তার মাথা নিচু, কণ্ঠ কাঁপছে, হয়তো চোখেও নোনা জল ভিড় করেছে। কিন্তু প্রিয়ন্তীকে সেটা দেখাতে নারাজ সে। নিজের ভাইকে কখনো বুঝে উঠতে পারে না প্রিয়ন্তী। ছেলেটা তার সাথে সারাক্ষণ ঝগড়া করবে, আঘাত করে কথা বলবে, কিন্তু অন্য কেউ তাকে আঘাত করলে একদম সহ্য করতে পারে না। তাই তো আজ রাফিয়া বেগমের কথার প্রতিবাদ ও শক্ত কণ্ঠে করেছিল। প্রিয়ন্তী এখনও মনে রয়েছে যখন ইরফান তাকে ডিভোর্স পেপার পাঠিয়েছিল। শিফন ইরফানের অফিসে গিয়ে তাকে মেরে এসেছিল। তার বিনিময়ে অবশ্য বেশ ভোগান্তিও পোয়াতে হয়েছিল শাহাদাত সাহেবকে। মলিন হাসিটা ধীরে ধীরে প্রাণবন্ত হয়ে উঠল প্রিয়ন্তীর। আকুতি ভরা কণ্ঠে বলল, ভেতরে আয় না, গল্প করি। শিফন ভেতরে এসে চেয়ার টেনে বসল। প্রিয়ন্তী বারান্দা থেকে ঘরে এসে বসল। টিটকারি কণ্ঠে বলল, আজ আমার সাথে ঝগড়া করবি না? আমি কি শুধু ঝগড়া করি? তোর ভুলগুলো দেখিয়ে দিই খালি। তুই তো আমার কথা শুনিস না। কত বলেছিলাম ওই ইরফানকে বিয়ে করিস না, প্রেমে অন্ধ হয়েছিলি। আসলে অন্ধ ছিলাম। প্রেম জিনিসটাই এমন, ছাতা। হা হা, আসলেই ছাতা। ছুটকি কি করছে? স্নেহা খাইয়ে দিয়েছে, চুপ করে আছে। ছেলেটাকে কি সত্যি সে ভালোবাসে? আমাকে বলেছিল। আমি কি করব বলতো? মেয়েটার প্রথম ভালোবাসা বলে কথা। আজকে দুপুরেই ছেলেটার সাথে কথা হয়েছে আমার। খুব ভালো ছেলে, স্ট্রেট কাট কথা বলে। বড় ভাইটা আরাফাত ভাই, উনিও বেশ ভালো মানুষ, কিন্তু আন্টিটা যেন কেমন। আর তুইও যখন বলেছিস তুই ডিভোর্সি, এটাও বলে দিতি ওই জানোয়ারটা কেমন ছিল, তাহলে তো আর কথাই এগোতো না। শিপনের অভিযোগের স্বরে কথাটা শুনে খিলখিল করে হেসে ওঠে প্রিয়ন্তী। তারপর হাসি থামিয়ে ধীর কণ্ঠে বলে, তাতে কি কোনো লাভ হতো? মানুষটার সাথে আমার সম্পর্কই নেই। তাকে খারাপ প্রমাণ করে কি কোনো মহাভারত শুদ্ধ হয়ে যেত? না, হতো না। আর বাইরের মানুষের কাছে শুধু সিম্প্যাথির জন্য জীবনের কাছাটা
বলাটা আমার যৌক্তিক মনে হয় না। এখনো ভালোবাসিস তাকে? না, ভালোবাসি না, আবার ঘৃণাও করি না। আমি সুখে নেই বলে যে সেও সুখে থাকতে পারবে না, এটা তো কোনো নিয়ম হলো না। সে সুখে আছে, থাকুক না। বউ বাচ্চা নিয়ে সে সুখে আছে। হয়তো আমি তাকে সুখ দিতে পারিনি। বিগত 4 বছর ধরে ওই মেয়েটাই তো ঠিক তার সাথে সংসার করছে। বাচ্চাটাও বেশ সুন্দর জানিস। আমার বাচ্চাটা থাকলে বুঝি এমন হতো। আমার একটা আক্ষেপ জানিস, আমি কি মানুষটা খুব খারাপ? এক চিলতে সুখ কেন আমার ঝুলিতে আসে না? আল্লাহ আমার বাবাটাকেও নিয়ে নিল। বাবা থাকতে না এত প্রেশার লাগতো না জানিস। প্রিয়ন্তীর গলা কাঁপছে, বুকের বাজে জমানো কষ্টগুলো গলায় এসে ভিড় করছে। হয়তো চোখেও হামলা করবে। শিপন প্রিয়ন্তীর আড়ালে তার চোখ মুছে নিল। প্রিয়ন্তী জিদ্দি, একটু ঠোঁট কাটা, কাউকে পরোয়া করে না, কিন্তু মানুষের দিক থেকে তার কোনো অংশে কমতি নেই। প্রিয়ন্তীর ভাগ্যটা এমন কেন, এটা শিপন নিজেও বুঝে পায় না। হয়তো সবার কপালে সুখটা ঠিক লেখা থাকে না। সকাল 11টা। বটতলায় বসে আছে আরশাদ, অপেক্ষা রূপন্তীর ক্লাস শেষ হবার। মেয়েটা 7 দিন যাবৎ তার সাথে কথা বলে না। ফোন দিলে কেটে দেয়। কিছুতেই নিজেকে শান্ত করে রাখতে পারছে না আরশাদ। তাই একেবারে রূপন্তীর কলেজে এসে হাজির হয়েছে সে। বিগত 1 ঘন্টা যাবৎ সে বসে রয়েছে। অপেক্ষার প্রহর যেন কাটতে চাইছে না। 1টা ঘন্টা 10 ঘন্টার মতো মনে হচ্ছে আরশাদের কাছে। মোবাইলে গেম খেলতেও ইচ্ছা করছে না তার। একটু পর পর উঠে হাঁটছে, তারপর বসে পড়ছে, আবার হাঁটছে। হঠাৎ কলেজের মেন বিল্ডিং থেকে রূপন্তীকে বের হতে দেখতে পায় আরশাদ। 7টা দিনে বেশ বদলে গেছে রূপন্তী। চোখ জোড়া গর্তে চলে গেছে, মুখখানা শুকনো। প্রাণবন্ত মেয়েটা যেন কোথাও হারিয়ে গেছে। দৌড়ে তার কাছে চলে যায় আরশাদ। আরশাদকে দেখেও না দেখার ভান করে রূপন্তী। রূপন্তীর এমন ব্যবহারে মেজাজ খারাপ হয়ে যায় আরশাদের। রূপন্তী তাকে উপেক্ষা করে পাশ কাটিয়ে যেতে নিলে হাত জোড়া টেনে ধরে আরশাদ। শক্ত হাতে রূপন্তীর হাত ধরে হাঁটা শুরু করে। রূপন্তী চাইলে এ বাঁধন থেকে নিজেকে সারাতে পারে না। আরশাদের উন্মাদনা যেন বেড়ে গিয়েছে। রূপন্তীকে একটা নির্জন জায়গায় নিয়ে আসে সে। এই জায়গাটা সাধারণত জনশূন্য থাকে অধিকাংশ সময়। একটা গাছে চেপে রূপন্তীকে চেপে ধরে সে। চোখ জোড়া লাল হয়ে রয়েছে তার। রূপন্তী কিছু বলতে যেও থেমে যায়। আরশাদের রাগ সম্পর্কে ভালো জ্ঞান আছে তার। ক্ষুব্ধ কণ্ঠে আরশাদ বলে, আমাকে মানুষ মনে হয় না তোর? 7টা দিন চাতক পাখির মতো তোর জন্য অপেক্ষা করছি। ফোনের পর ফোন দিচ্ছি, কেটে দিচ্ছিস। এখন আবার পার্ট দেখাচ্ছিস। কি মনে হয় আমাকে? ছাড়ো আরশাদ, সিন ক্রিয়েট করো না। সিন ক্রিয়েট মনে হচ্ছে আমার ভালোবাসাকে? রূপু, তোমার তো অজানা নয়, তুমি আমার মনের খোরাক, এমন নেশা যা আমাকে প্রতিনিয়ত গ্রাস করে। তবুও কেন এমন করছো? রূপন্তীর কাঁধে মাথা ঠেকিয়ে কথাটা বলে আরশাদ। আরশাদের কথাটা বুকে তীরের মতো লাগলো রূপন্তীর। সে চাইলেও লোকটা থেকে নিজেকে আলাদা করতে পারবে না। এই 7টা দিন তারও বেশ কষ্ট হয়েছে। এই পাগল লোকটার উন্মাদনায় আসক্ত হয়ে গেছে সে। তা অস্বীকার করার উপায় নেই রূপন্তীর। কিন্তু তাদের পথ যে আলাদা। শুধু শুধু মায়া বাড়িয়ে কি লাভ? ধীর কণ্ঠে বলে, আলাদা তো হতেই হবে। তাহলে দেরি করে কি হবে? আমাদের মাঝে কোনো ভবিষ্যৎ নেই। কে বলেছে? আরাফাত ভাই। তোমার মায়ের আমার পরিবারের ডিভোর্স হওয়াতে আপত্তি রয়েছে। আর আমিও চাই না আমার বোনকে মাথা নিচু করে থাকতে হোক। তিনি বুবুকে অনেক কথা শুনিয়েছেন। আমার বুবুর কি দোষ বলো? সে কি ইচ্ছা করে ডিভোর্স নিয়েছিল? আর সেদিন যা হয়েছে তাতে তোমার আম্মু কখনোই আমাকে পছন্দ করবেন না। তাই আমাদের আলাদা হয়ে যাওয়াটাই ভালো হবে। রূপন্তী গড় গড় করে কথাগুলো বলে দিল। আরশাদ চুপ করে কথাগুলো শুনল। এবার ঠান্ডা কণ্ঠে বলল, শেষ? হুম। যা বলার শেষ হয়েছে? হুম।
এবার আমার কথা কান দিয়ে শোনো আর মাথায় সেট করে ফেলো। বিয়ে তো তোমার আমার সাথেই হবে। দরকার হলে আমি আমার মাকে নিজে আনবো তোমার বাসায় সম্বন্ধ নিয়ে। কিভাবে সেটা আমার উপর ছেড়ে দাও। বাঁকা হাসি দিয়ে কথাটা বলল আরশাদ। লোকটা আস্ত উন্মাদ, তার মাথায় যে কি চলে এটা কখনোই আন্দাজ করতে পারে না রূপন্তী। না জানি কি প্যাঁচ কষছে সে। কি করবে আরশাদ? থানায় অন্যমনস্ক হয়ে বসে রয়েছে আরাফাত। আজকাল অবাধ্য মনটা কিছুতেই স্থির থাকে না, ছুকছুক করে অভদ্রের মতো। শুধু নিষেধ উপেক্ষা করে প্রিয়ন্তীকে নিয়ে চিন্তা করে। প্রিয়ন্তীর অতীত জানার জেদ করে বসে রয়েছে সে। মস্তিষ্ক বারবার বোঝাচ্ছে যে নারীর সাথে তার কখনোই পথ মেলে না, তাকে নিয়ে ভেবে কি হবে। একে তো সে তার থেকে বয়সে বড়, উপরে ডিভোর্সি। পুরুষ যদি কোনো নারীর থেকে 15 বছরের বড় হয় তাতেও কোনো আপত্তি থাকে না, কিন্তু নারী যদি 1টা বছর বড় হয় তাহলে সমাজের চোখে বেমানান হয়ে ওঠে। আবার কোনো পুরুষের 2টো ডিভোর্স থাকলেও তাতে যায় আসে না, যেটা কোনো নারীর বেলাতে হয়। ইকুয়ালিটি পতাকা যতই সমাজ নাড়ুক, ইকুয়ালিটি কি সত্যি স্থাপন করা হয়েছে সমাজে? আরাফাত ও এই সমাজেই বড় হয়েছে। সমাজকে উপেক্ষা করে তার পরিবারকে সে উপেক্ষা করার মতো জোর পাচ্ছে না সে। আর প্রিয়ন্তীও কি তাকে মেনে নেবে? প্রিয়ন্তীর মনে কি তার অতীত এখনো বিস্তার করে আছে? প্রশ্নের উত্তর তার জানা নেই। তার মন এবং মস্তিষ্কের তর্কে সে ক্লান্ত হয়ে গেছে। টেবিলে পড়ে থাকা কলমটা নাড়তে থাকে আরাফাত। তার মন কাজে বসছে না আজ। হঠাৎ ফোনটা বেজে উঠল। চিন্তায় ছেদ ঘটে আরাফাতের। ফোনের স্ক্রিনে চোখ পড়তেই দেখে একটি নাম ভেসে উঠছে, প্রিয়ন্তী। নামটি কখনো এই ফোনের স্ক্রিনে ভেসে উঠবে এটা কল্পনাতীত আরাফাতের জন্য। নাম্বারটি সেভ করেছিল 2 মাস আগে। কখনো নাম্বারটিতে ডায়াল করা হয়নি। মনের মাঝে একটা দ্বিধা কাজ করত। মেয়েদের সাথে কখনোই কথা বলা হয় না আরাফাতের। কি বলতে কি বলবে বুঝে ওঠে না, তাই নিজে থেকে কখনো প্রিয়ন্তীকে ফোন করা হয়নি। সেদিনের ঘটনার পর ভেবেছিল নাম্বারটা ডিলিট করে দেবে, কিন্তু মন সায় দেয়নি, তাই আর ডিলিট করা হয়নি। আজ সেই নাম্বারটা তার ফোনের জলজল করে ভেসে উঠছে। ফোনটা বাজতে বাজতে কেটে গেল। রিসিভ করে কি কথা বলবে সেটা বুঝে উঠতে পারছে না আরাফাত। ফোনটা কেটে গেলে ভেবেছিল যাক বাঁচা গেল, আর কথা বলতে হবে না, কিন্তু সেই চিন্তায় গুড়ে বালি। নতুন উদ্যমে আবারও ফোনটা বেজে উঠল। নিজেকে শান্ত করে ফোনটা রিসিভ করলো আরাফাত। ফোন রিসিভ করাতে একটা মিষ্টি কণ্ঠ কানে ভেসে আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি প্রিয়ন্তী। ফ্রি আছেন? জি না, থানায় আছি, কাজ করছি। ও আচ্ছা, কখন ফ্রি হবেন? জানি না, ডিউটির মা বাপ নেই। কখন ফ্রি হবে জানে না? 10 মিনিট কথা বলবো। 10 মিনিটও বের করতে পারবেন না? বলতে পারছি না। আপনি আমার সাথে দেখা করবেন নাকি আমি থানায় আসব? মিরপুর মডেল থানা তো? আমি আসছি, আপনার সময় বের করা লাগবে না। প্রিয়ন্তীর এমন ধারার কথাগুলো শুনে বেকুব হয়ে যায় আরাফাত। সে সত্যিই চায় না প্রিয়ন্তীর মুখোমুখি হতে। মেয়েটার মধ্যে কিছু একটা আছে যা চৌম্বকের মতো তাকে আকর্ষণ করে। মেয়েটার প্রতি সে দুর্বল হচ্ছে এবং সেটা মাত্রাতিরিক্ত। ফেসবুকে সার্চ লিস্ট দেখলে সবার উপরে প্রিয়ন্তী আহমেদ নামটা দেখা যাবে, কিন্তু কখনোই আইডিটিকে মেসেজ করা হয় না আরাফাতের। আরাফাতের ধারণা তারা দুজন রেল লাইনের মতো, একসাথে চলা সম্ভব কিন্তু একত্রিত হওয়াটা অবাস্তব। তাদের মাঝে সমাজের একটা অদৃশ্য দেওয়াল রয়েছে, আর এখন সেই দেওয়ালটি প্রিয়ন্তীর অতীতের জন্য আরও গাঢ় হয়ে উঠেছে। তাই কাজের অজুহাতে এড়াতে চাইছিল, কিন্তু এই মহিলা তো থানায় এসে উঠবে। উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, না না, আশা লাগবে না। কোথায় দেখা করবেন? এবার লাইনে এসেছেন, লাইনে আসা কি আছে? ব্যস্ততা থাকতেই পারে। হ্যাঁ,
আচ্ছা শোনেন, মিরপুর 1 নম্বর ক্যাফেতে আসেন, আমি 4টার মধ্যে ওখানেই পৌঁছে যাব। রাখছি বলেই খট করে ফোনটা রেখে দিল প্রিয়ন্তী। আরাফাত কিছুক্ষণ ফোনের দিকে অবাক নয়নে তাকিয়ে থাকলো। মেয়েটি অনেকটা ঝড়ো হাওয়ার মতো, কয়েক মিনিট সব এলোমেলো করে দিয়ে চলে গেল। না জানি আজ কিসের জন্য ডেকেছে, কি এমন জরুরি কথা যা আজই বলতে হবে, আর সেটা 10 মিনিটেই শেষ হয়ে যাবে। উফ, এমনিই ব্রেনের নিউরনগুলো এলোমেলো হয়েছিল, এখন যেন আরও পেঁচে গেল। আরাফাতের অবাধ্য মনটা এখন কাজ থেকে 100 মিটার দূরে চলে গেল, শুধু একটা কথায় ঘুরপাক খাচ্ছে, কখন 4টে বাজবে। বিকেল 4:30। বিগত 1 ঘন্টা যাবৎ কফি হাতে ক্যাফেতে বসে রয়েছে আরাফাত, অপেক্ষা প্রিয়ন্তীর আগমনে। 4টেই তার আসার কথা, কিন্তু বান্দির কোনো চিহ্ন নেই। উত্তেজনায় 3:30 এসে বসে আছে আরাফাত। নিজের ইনম্যাচুরিটির জন্য নিজেকে কঠোরভাবে বকা দিচ্ছে, কিন্তু তাতে কোনো লাভ নেই। এ যাবৎ 6 কাপ কফি ওর অর্ডার করা হয়ে গেছে, কিন্তু প্রিয়ন্তী আসার নাম নেই। মনে মনে বলতে লাগলো, আরও মিথ্যা কথা বলে ছুটি নিয়ে এসেছিস, কিন্তু ওই মহিলার কি কোনো খোঁজ আছে? নেই, আসবেও না, ছাগল একটা। কেন আসতে গেলাম? নিজেকে কঠোরভাবে যখন শাসন করে যাচ্ছিল, তখন একটা হাঁফানো কণ্ঠ কানে আসে আরাফাতের। সরি, অনেকক্ষণ বসিয়ে রেখেছি, আসলে একটা পেশেন্ট চলে এসেছিল। মাথা তুলতেই দেখে আরাফাত হাঁফাতে হাঁফাতে প্রিয়ন্তী তার টেবিলের কাছে এসেছে। মাজা অবধি ঢেউ চুলগুলো মুখের ওপর এলোমেলো হয়ে রয়েছে। একটা নীল রঙের লং কুর্তি এবং জিন্স পরে আছে মেয়েটা। ওড়নাটা গলায় স্কার্ফের মতো ঝুলিয়ে রেখেছে। চোখে গাঢ় কাজল দেওয়া এবং ঠোঁটে মিষ্টি গোলাপি লিপস্টিক। কি মায়াবী লাগছে মেয়েটাকে। আরাফাত কিছুক্ষণ প্রিয়ন্তীকে দেখেই যাচ্ছিল। তার চোখের ক্ষুধা মেটাচ্ছিল সে। মন বারবার একটা কথাই বলছিল, কি হবে একটাবার সাহস করলে, কি হবে একটাবার হাতখানা ধরলে। মন তো বয়স ধর্ম বর্ণ বোঝে না, মন শুধু অনুভূতি বোঝে। না হয় থাকলো তাদের বয়সে তফাৎ, না হয় থাকলো তাদের মাঝে কমতি। ভালোবাসা তো বয়স থেকে হয় না। না দেখে অপর মানুষটি বিবাহিত নাকি অবিবাহিত, শুধু দেখে মানুষটির মনে মতো কিনা। কি হবে একটাবার ভালোবাসলে, কি হবে আবারও একবার বসন্ত আসলে। হঠাৎ আরাফাতের খেয়াল করল সে কি অবাস্তব জিনিস ভাবছে। সে অনুভব করল তার হৃদয় স্পন্দন বেড়ে চলেছে। সে কি ভালোবেসে ফেলেছে প্রিয়ন্তীকে? তার মনের দোয়ারে কি তবে প্রিয়ন্তী নামক নারীটি নগ্ন পায়ে প্রবেশ করেছে? তার উন্মুক্ত হৃদয় কি তবে প্রিয়ন্তী নামক চোরাবালিতে আটকে পড়েছে? ইজ এনিথিং রং আরাফাত সাহেব? আরাফাত সাহেব! প্রিয়ন্তীর তুড়ির আওয়াজে ধ্যান ভাঙে আরাফাতের। প্রিয়ন্তী ভ্রু নাড়িয়ে জিজ্ঞেস করল, কি ভাবছিলেন? কোনো সমস্যা? সমস্যা তো বটেই, কিন্তু সমস্যার সমাধান পাচ্ছি না। কি সমস্যা? বললেই কি হবে? চেষ্টা করে দেখতে পারি। সমস্যা বলছে সমস্যার সমাধান করবে? জি, বুঝবেন না। কেন ডেকেছেন? কি এমন জরুরি তলব সেটা বলুন। আপনার সাহায্য চাই। কোন বিষয়ে? আরশাদ এবং রূপন্তীর বিষয়ে। আমি চাই আরশাদ এবং রূপন্তীর বিয়েটা হোক। তার জন্য যদি আপনার মায়ের কাছে ক্ষমা চাইতে হয়, আমি তাতে রাজি। খুব স্বাভাবিকভাবে, কোনো ভনিতা ছাড়া কথাটা বলল প্রিয়ন্তী। প্রিয়ন্তীর দৃষ্টি উৎসুক হয়ে আরাফাতের দিকে তাকিয়ে রয়েছে। আরাফাত নিশ্চুপ দৃষ্টিতে প্রিয়ন্তীর চোখের দিকে তাকিয়ে রয়েছে। মেয়েটির সাথে তার দেখা খুব বেশি হয়নি, তবে যখনই দেখা হয়েছে তখনই মেয়েটিকে রুদ্ররূপেই দেখে এসেছে আরাফাত। দমে যাবার মতো মেয়ে মোটেই না প্রিয়ন্তী, কিন্তু আজ মেয়েটির কোনো দোষ না থাকতেও সে রাজিয়া বেগমের কাছে ক্ষমা চাইতে রাজি। আরাফাতের খারাপ লাগছে, মনে অপরাধ বোধ কাজ করছে, গলায় কথাটা আটকে আসছে। নিজেকে যথাযথ শান্ত রেখে ধীর কণ্ঠে বলল,
নিজেকে যথাযথ শান্ত রেখে ধীর কণ্ঠে বলল, আমি চাই না আপনি আমার মায়ের কাছে ক্ষমা চান, কিন্তু আমি চাই আরশাদ এবং রূপন্তীর বিয়েটা হোক। আমি ক্ষমা চাইলে যদি তাদের সম্পর্কটা আপনি ক্ষমা চাইলে আমার মায়ের চিন্তাধারা বদলাবে না, বরং এটা প্রমাণ হয়ে যাবে দোষটা আপনার ছিল। আমি সেটা চাই না। তাহলে আমার জন্য আমার বোনের জীবনটা এভাবে এলোমেলো হয়ে যাবে, সেটা তো আমি মেনে নিতে পারবো না। মেয়েটা আমার ছোট্ট বোন হলেও আমার কাছে সে আমার বাচ্চার মতো। বিগত একটা সপ্তাহ মেয়েটার মুখের দিকে তাকাতে পারছি না। এত নিরুপায় লাগছে নিজেকে। মাথাটা নিচু করে ধীর গলায় কথাটা বলল প্রিয়ন্তী। মেয়েটাকে তো অসহায় লাগছে আরাফাতের কাছে। শ্যামবর্ণের চেহারাটা যেন আরও শ্যাম হয়ে গেছে। তার উদাস মুখখানা দেখে আরাফাতের বুক ছ্যাদ করে ওঠে। যদি প্রিয়ন্তী রাফিজা বেগমের কাছে ক্ষমা চায়, তবে হয়তো ব্যাপারটা নিয়ে পুনরায় চিন্তা করার একটা অবকাশ পাওয়া যেত, কিন্তু মন সায় দিচ্ছে না। প্রিয়ন্তীকে নিচু হতে দেখতে পারবে না সে। অনেক চিন্তা করলো আরাফাত, কিন্তু শত চিন্তা করেও আকাশ পাতাল ভেবে উপায় বের করতে পারল না সে। প্রিয়ন্তীর সামনে বসে থাকা আরও এক বেশি কষ্টদায় লাগছে। এখন এখান থেকে প্রস্থান করাটাই উত্তম হবে। মানুষ তখন সবথেকে বেশি হতাশ হয় যখন ইচ্ছা থাকতেও প্রিয়জনকে সহায়তা করার উপায় পাওয়া যায় না। আজ আরাফাতের এই হতাশা যেন হাতে নাতে টের পাচ্ছে। আরাফাত উঠে দাঁড়ালো, হতাশাগ্রস্ত কণ্ঠে বলল, আই এম সরি, আমার পক্ষে আপনাকে সহায়তা করাটা সম্ভব না। আমি আপনাকে ছোট হতে দেখতে পারবো না বলে হাঁটা দিল আরাফাত। প্রিয়ন্তীর উত্তরের অপেক্ষা করল না সে। প্রিয়ন্তী শূন্য দৃষ্টিতে আরাফাতের যাওয়ার পানে তাকিয়ে রয়েছে। ভাবছিল লোকটার কাছে আসলে হয়তো কোনো উপায় বের হবে, কিন্তু সেখান থেকেও খালি হাতে ফিরতে হলো তাকে। প্রিয়ন্তী এখনও সেখানেই বসে আছে। উঠতে ইচ্ছে হচ্ছে না, নিজেকে ইউজলেস মনে হচ্ছে। আজ তার জন্য হয়তো তার ছোট বোনকে এতটা কষ্ট পেতে হচ্ছে। ইস, যদি কোনো একটা উপায় বের হতো, কি ভালোই না হতো। রুমে সব জিনিসপত্র উল্টোপাল্টা হয়ে পড়ে রয়েছে। বিছানা তোষক উল্টো রয়েছে, বই খাতা নিচে গড়াগড়ি খাচ্ছে, শোপিসের ভাঙা অংশগুলো মেঝেতে পড়ে রয়েছে। নিজের সমস্ত রাগ জড়বস্তুর ওপর দেখানোর একটা বদ অভ্যাস আরশাদের। আজও তার ব্যতিক্রম হয়নি। বাসা ছোট বলে সর্বদা তার জিদকে অক্ষরে অক্ষরে পালন করা হয়েছে, কিন্তু আজ তার প্রয়োজনীয়তা মেটানোর ইচ্ছেও প্রকাশ করছে না কেউ। রূপন্তী তার প্রয়োজনীয়তা, রূপন্তী থেকে আলাদা হওয়ার কথা কল্পনাও করতে পারে না সে। কিন্তু বাসায় যেন রূপন্তীর নামের আইন জারি হয়েছে। নামটা শুনলেই রাফিজা বেগমের মরা কাঁদুনি শুরু হচ্ছে। বিভিন্ন উক্তি শুনতে হচ্ছে তাকে। 10 মাস পেটে ধরে এই প্রতিদান দিয়েছিস তুই? একটা মেয়ের জন্য মাকে অস্বীকার করছিস? মেয়েটা কি তোকে তাবিজ কবজ করলো নাকি? আরশাদও কম যাচ্ছে না। সেই বিগত 2 সপ্তাহ যাবৎ সমান হরতাল করেই যাচ্ছে, কিন্তু তাতেও খুব একটা সুবিধা হচ্ছে না। আরাফাতও কম চেষ্টা করেনি তার হরতাল সফল করার, কিন্তু মায়ের চোখের পানির কাছে সব কিছু যেন বৃথা হয়ে যায়। এই অসফলতার রাগ সে ঘরের জিনিস ভেঙে মেটাচ্ছে। দরজায় ক্রমাগত আঘাত করে যাচ্ছেন রাফিজা বেগম, কিন্তু তাতেও টনক নড়ছে না আরশাদের। একটা সময় ক্লান্ত হয়ে বিছানায় ধপ করে বসে পড়ল সে। মাথার বাপাসটা দপদপ করছে তার, মুখ শক্ত হয়ে আছে, চোখ জোড়া লাল হয়ে আছে। কানে রাফিজা বেগমের কণ্ঠ শোনা যাচ্ছে, খোল না আরশাদ, দরজা খোল বাবা, 2 ঘন্টা হয়ে আসলো, আর কত নিজেকে আটকে রাখবি? আরশাদ চুপ। কিরে বাবা, রাগ করিস না, মেয়েই তো একটা, গেলে 4টে আসবে। আর ওই মেয়েকে বাসায় আনলে যে তুই সুখী হতে পারবি তা তো নয়। যার বড় বোন সংসার করতে পারেনি, সে যে সংসার করতে পারবে তার কি গ্যারান্টি? বাবা, আমি নিজে তোর জন্য সুন্দর সুন্দর মেয়ে খুঁজে দেব। খোল না দরজা বাবা। যাবে এখান থেকে? রাগান্বিত কণ্ঠে কথাটা বলে উঠল আরশাদ। আরশাদের কথাটা শুনলেই
কেঁপে ওঠেন রাফিজা বেগম। ছেলের ধমকের সুর চোখে পানি জমিয়ে দিতে যথেষ্ট। মনের মাঝে সুপ্ত ক্ষোভ জন্মেছে রূপন্তীর প্রতি। আজ একটা মেয়ের জন্য তার ছেলে পর হয়ে গেছে। বিয়ে দিলে তো ছেলেটা তার থাকবেই না। শাড়ির আঁচল দিয়ে চোখটা মুছে নিয়ে ধীর পায়ে হেঁটে রুমে চলে গেলেন তিনি। তার উদাস মুখখানা আরাফাতের চোখ এড়ালো না। এদিকে ভাই তো অন্যদিকে মা। কাউকে ফেলে দেওয়া সম্ভব নয়। মনে মনে একখানা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল আরাফাত। যা চিন্তা করছে তাতে হয়তো সবার প্রশ্নের সম্মুখীন হতে হবে, কিন্তু এ ব্যতীত কোনো উপায় নেই তার। সকাল 11টা। সকালবেলা আরাফাতের ঝাড়ি খেয়ে রুম থেকে বেরিয়েছে আরশাদ। রাফিসা বেগমের সাথে জরুরি ব্যতীত কথা বলা হচ্ছে না তার। রাফিসা বেগমও তার সাথে কথা বলছেন না। যে ছেলে মায়ের সাথে একটা মেয়ের জন্য খারাপ ব্যবহার করতে পারে, সে আবার কিসের ছেলে? ডাইনিং টেবিলে ঠাস করে চায়ের কাপটা রেখে রান্নাঘরে চলে গেলেন তিনি। আমি চা খাই না। আমার কফি কোথায়? ওই রূপু না ফুপু, তার কাছে যেয়ে চাও। হিনহিনে কণ্ঠে কথাটা বললেন রাফিজা বেগম। আরশাদও কম যায় না। চায়ের কাপটা ঠেলে দিয়ে ডাইনিং টেবিল থেকে উঠে গেল সে। মুখ ফুলিয়ে সোফাতে গিয়ে বসে সে। তখনই কলিং বেলটা বেজে ওঠে। কলিং বেলের আওয়াজ শোনার পরও দরজা খোলার কোনো আগ্রহ দেখায় না আরশাদ। আরশাদের এমন ব্যবহার দেখে বিরক্ত নিয়ে দরজাটা খুললেন রাফিজা বেগম। দরজা খুললেই আক্কেল গ্রুম হয়ে যায় তার। চোখ জোড়া বিস্ফোরিত হয়ে যায়। দরজার ওপারে মালা পরিহিত অবস্থায় প্রিয়ন্তী এবং আরাফাত দাঁড়িয়ে আছে। রাফিজা বেগম অবাক মুখখানা দেখে হাসি মুখে আরাফাত বলল, বৌমাকে বরণ করবে না? কথাটা যেন মাথায় বজ্রপাতের মতো আঘাত করল রাফিজা বেগমের। কি বলছে তার ছেলে? প্রিয়ন্তী তখন এগিয়ে আসে। প্রিয়ন্তী যখন এগিয়ে এসে রাফিসা বেগমকে সালাম করতে যায়, রাফিসা বেগম তখনও তবদা মেরেই আছেন। কি হচ্ছে না হচ্ছে সব যেন ঠিক মাথার উপর দিয়ে প্রজেক্টাইলের মতো যাচ্ছে। প্রিয়ন্তী তার পা স্পর্শ করতেই তিনি কেঁপে ওঠেন। সত্যি তার বাবু একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে? যতদূর জানে মেয়েটি আরাফাতের থেকে বয়সেও বড়। ভ্রু কুঁচকে হিনহিনে গলায় বলেন, এই মেয়ে, তুমি আমাকে ছোবে না। এই সকাল সকাল এটা কি ফাজলামি হচ্ছে বাবু? প্রিয়ন্তী সালাম করতে যেও থেমে যায়। উঠে দাঁড়িয়ে আরাফাতের পাশে বাধ্য মেয়ের মতো দাঁড়ায়। আরাফাত বেশ স্বাভাবিক কণ্ঠে বলে, ফাজলামি কেন করব মা? আমি প্রিয়ন্তীকে ভালোবাসি, তাই বিয়ে করে ফেলেছি। হ্যাঁ, আসলে আমাদের সম্পর্কটা বেশ দিনের। সেদিন রূপন্তীকে দেখতে যেয়ে জানতে পারি প্রিয়ন্তী রূপন্তীর বড় বোন। যা কাণ্ড ওখানে হয়েছিল আমরা ভয় পেয়েছি আমাদের বিয়েটা না হয়। নিজে আলাদা রাখার চেষ্টা করেছি, কিন্তু সম্ভব হয়নি, তাই আজকে বিয়ে করে ফেললাম। এত বড় একটা কাজ একা করে ফেললি বাবু? বিয়ে করেছিস তো করেছিস, এই মেয়েকে কেন? নিশ্চয়ই এই মেয়েটা তোকে উস্কেছে। বাবু সত্যি করে বলতো, আইডিয়াটা কার? রাফিসা বেগম আর নিজেকে স্থির রাখতে পারলেন না। বেশ চিৎকার করে কথাগুলো বলে উঠলেন। রাগে তার গা রিরি করছে। আরশাদ এমন ধারার কাজ করলে তিনি মেনে নিতে পারতেন, কিন্তু আরাফাত এমন কিছু করবে এটা কল্পনাতীত। গলায় অভিমানগুলো জমে গেছে। তার শরীর কাঁপছে। প্রিয়ন্তীর উপর রাগ হচ্ছে, তাই শব্দাঘাত করছেন। গায়ে আঘাতের থেকে শব্দের আঘাতটা বেশি লাগে। প্রিয়ন্তীর ক্ষেত্রেও ব্যতিক্রম হলো না। প্রতিবাদী স্বরে বলল, আপনার ছেলে কি বাচ্চা? আমি উস্কাবো? আমি তাকে আইডিয়া দেব? 27 বছরের ছোকরা। নিজের ইচ্ছেতে আমরা দুজন বিয়ে করেছি। বিশ্বাস নহলে জিজ্ঞেস করুন। বাবু, কি বলছে এই মেয়ে? মা, এতদিন তো তুমি আমার পেছনে ছুটতে বিয়ের জন্য। আজ করে ফেলেছি, ওভার রিয়েক্ট করো না। আর মা, আমি এই বিয়েতে সুখী। প্লিজ আমাদের মেনে নাও। এসো প্রিয়ন্তী। না, মোটেই না। এই মেয়ে আমার ঘরে ঢুকবে না। ওকে ওর বাড়িতে রেখে আয়। মা, প্রিয়ন্তী আমার বউ। আমি যেখানে থাকবো ওকে সেখানেই থাকতে হবে। এখন তুমি আমাদের ঢুকতে না দিলে আমি ওকে নিয়ে কোয়ার্টারে চলে যাব। ডিসিশন তোমার। আরাফাতের কথাটা বিদ্যুতের মতো
কাজ করল। রাফিজা বেগম কোনো কথা বলতে পারলেন না, দরজা ছেড়ে দিলেন। তিনি তার ছেলেকে বেশ ভালো করেই চেনেন। আরাফাত এক কথার মানুষ। সে আরশাদের মতো চিল্লাপিল্লি করবে না, জিদ করবে না, কিন্তু একবার যেটা বলবে সেটা করেই ছাড়বে। প্রিয়ন্তীকে না ঢুকতে দিলে সে এক কাপড়ে বাড়ি ছেড়ে দেবে, এটা বেশ ভালো করেই জানা আছে রাফিজা বেগমের। আরাফাত ধীর কণ্ঠে একটা কথা বলে, মা, আমার কাছে প্রিয়ন্তী যতটা গুরুত্বপূর্ণ তুমিও কিছু কম গুরুত্বপূর্ণ নও। সুতরাং আমাকে একজনকে বাঁচতে বলবে না। আমি একজনকে ছেড়ে আরেকজনকে বাঁচতে পারবো না। বলেই প্রিয়ন্তীর হাত ধরে ঘরে প্রবেশ করল আরাফাত। রাফিজা বেগম এখনও ঠাঁই দাঁড়িয়ে আছেন। ছেলের এমন আচরণ কখনোই কল্পনা করেননি তিনি। আরশাদ হাঁ করে নিজের ভাইকে দেখে যাচ্ছে। বিগত 15 মিনিটের ঘটনাটা তার বিশ্বাস হচ্ছে না। তার ভাই প্রিয়ন্তীকে বিয়ে করেছে। তাদের মাঝে সম্পর্কটা কবে হলো? তারা একে অপরকে কি আগে থেকে চেনে? হাজারো প্রশ্নে ভিড় জমছে মাথায়। আরাফাত প্রিয়ন্তীকে নিয়ে তার রুমে প্রবেশ করেছে। এদিকে রাফিজা বেগম রোবটের মতো সোফায় গিয়ে ধপ করে বসে পড়লেন। আরশাদের দিকে হতাশায় চোখে তাকিয়ে বললেন, বাবু, এমন একটা কাজ কিভাবে করলো আরশাদ? কি পাপ করেছি? একটা ছেলে জাতের হয় না। কথাটা বলেই মরা কান্না শুরু করলেন রাফিজা বেগম। আরশাদ মাকে সান্ত্বনা দিতে ব্যস্ত হয়ে গেল। তার মাথায় কিছুই ঢুকছে না, শুধু তিনটা কথাই ঘুরপাক খাচ্ছে। কেন, কখন, কিভাবে? আরাফাতের রুমে বসে রয়েছে প্রিয়ন্তী। রুমটা বেশ ছোট। এক কোণে একটা খাট, একটা ওয়ার্ড্রপ এবং একটা টেবিল রয়েছে। টেবিলের ওপর আরাফাতের সব আইনের বই এবং পুরস্কার রয়েছে। দেওয়াল জুড়ে কিছু তার অর্জনের ছবি, পরিবারের ছবি এবং একটা বড় আয়না রয়েছে। ঘরের দক্ষিণে একটা বারান্দা রয়েছে। বারান্দা থেকে বাসার কেচি গেটটা দেখা যায়। বাসাটা বেশ পুরনো। মিরপুরে এই দুতলা ছোট বাড়িগুলো এখনো দেখা যায়। দেওয়ালে একটা ছবির দিকে এক নজর তাকিয়ে রয়েছে সে। সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছে আরাফাত। ছবিটা তার বাঁ পাশ থেকে তোলা হয়েছে। যুবক হিসেবে সত্যিই সুদর্শন। যে কোনো মেয়েই তাকে বিয়ে করতে চাইবে। কথাটা ভাবতেই মুখে একটা আঁধার নেমে আসে প্রিয়ন্তীর। গতকালের ঘটনাগুলো সেলুলয়েডের ফিল্মের মতো চোখের সামনে ভাসতে থাকে। সন্ধ্যা 7টা। প্রিয়ন্তী তখন রোগী দেখতে ব্যস্ত। হঠাৎ একজন নার্স এসে তাকে বলে, ম্যাডাম, একজন আপনার সাথে কথা বলতে এসেছে। কে? জানি না ম্যাডাম, বললেন আপনার সাথে 5 মিনিট কথা বলবেন। প্রিয়ন্তী রোগী দেখা শেষে কেবিনে প্রবেশ করতেই দেখে চেয়ারে আরাফাত বসে রয়েছে। আরাফাতকে দেখে বেশ অবাক হয় প্রিয়ন্তী। লোকটা 1 সপ্তাহ আগে তাকে ফিরিয়ে দিয়েছিল। আজ কি এমন হলো তার সাথে দেখা করতে আসলো? নিজেকে স্বাভাবিক রেখেই প্রিয়ন্তী বলল, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? সাহায্যের জন্যই এসেছি, এটা কিভাবে বুঝলেন? আমার সাথে আপনার তো এমন কোনো বন্ধুত্ব নেই যার জন্য সকাল সকাল আপনি গল্প করতে আসবেন। বলুন কি করতে পারি? আমাকে বিয়ে করতে হবে। নির্বিকার ভাবে কথাগুলো বলল আরাফাত। আরাফাতের মুখের দিকে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে প্রিয়ন্তী। সে কি মজা করছে নাকি নেশা করে এসেছে এটা বুঝতে পারছে না। আরাফাত চোখ স্থির। মানুষ সাধারণত গুরুত্বপূর্ণ কথাগুলো এমন স্থির চোখেই বলে। কোনো বিচলিত তার মধ্যে কাজ করছে না। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না প্রিয়ন্তী। তাই প্রশ্ন করল, জি, বুঝিনি। কি করতে হবে? বিয়ে, বিয়ে করতে হবে। সকাল সকাল ডেট এক্সপায়ার গাঞ্জিকা সেবন করেছেন? আমি সিগারেট খাই, তাও বেনসন। ড্রিঙ্ক করলে তাও 2-3 বছরে, তা বন্ধুদের সাথে। গাঁজা ভালো লাগে না। আমি কি আপনার শখের বিবরণ চেয়েছি? হবু বউকে সব বলে রাখাটা ভালো। পরে ক্যাচক্যাচানি লাগবে না। ফাজলামি নাকি? আমি আপনাকে কেন বিয়ে করতে যাব? যাতে আরশাদ এবং রূপন্তীর বিয়েটা হয়। খুব স্বাভাবিক ভঙ্গিমায় কথাটা বলল আরাফাত। এই লোকটাকে আসলেই পাগল ছাগল। তার কাছে থেকে উপায় চেয়েছি। 1 সপ্তাহ পর এই উপায় নিয়ে হাজির হয়েছে এই পাগল লোক। প্রিয়ন্তী ভ্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টি প্রয়োগ করে তার দিকে তাকিয়ে আছে, আরাফাতের দিকে।
কিন্তু এসবকে উপেক্ষা করে স্বাভাবিকভাবেই বসে রয়েছে আরাফাত। প্রিয়ন্তী এবার ধীর কণ্ঠে বলল, এটা সম্ভব নয়। ওদের বিয়ে দেওয়ার জন্য একটা মিথ্যা বিয়ের নাটক করা। আমরা মিথ্যে বিয়ে করব না, সত্যি সত্যিই বিয়ে করব। আমি আপনাকে সত্যিই বিয়ে করব। এটা কোনো নাটক সিরিয়াল নয়। আরাফাত সাহেব, প্লিজ রিয়ালিটিতে আসেন। রূপন্তী এবং আরশাদকে বিয়ে দেবার আরও উপায় আছে। আর উপায় নেই মানে? মানে অন্য কোনো উপায়ই তারা সুখী হবে না। শুধু শুধু তাদের প্যারা খেতে হবে। এর থেকে এটা ভালো না আমরা বিয়ে করে নিই। আমাদের বিয়েটা মা মেনে নিলে আর কোনো ঝামেলা হবে না। বিয়ে কোনো ফাজলামি নয়। জানি আমি বিয়ে করতে চাই না। আর আপনিও মানুষের টন্ট শুনতে শুনতে বিরক্ত। আমাদের কাছে এর থেকে ভালো উপায় আর নেই। আমার আপনার কোনো স্বভাবে প্রবলেম নেই। আর 6 মাস আমার সাথে থাকলেই আপনি বুঝতে পারবেন। আর 6 মাস পর আমি আপনার থেকে বয়সে বড়, ডিভোর্সি এমন মেয়েকে আপনার মা মানবে? সেটা আমার উপর ছেড়ে দিন। জিদ ছেড়ে দিন আরাফাত। এটা জিদ নয়। আমি জিদ করি না। আমি আপনাকে কাল সকালে সময় দিচ্ছি, ভেবে দেখুন। রূপন্তীর জন্য এমনটা তো করতেই পারবেন। আর একটা কথা বলি, আমি হয়তো আপনাকে ভালোবাসি। হয়তো? হুম, কারণ আমি ভালোবাসা নামক পথে নতুন পথিক, তাই বুঝতে পারছি না। আপনি পাগল? জানি। প্রিয়ন্তী বিরক্ত। আরাফাতের সাথে সে তর্কে পেরে উঠছে না। লোকটা কিছুই বুঝতে চাইছে না। প্রিয়ন্তী দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি আপনাকে বিয়ে করব না। সেটা আপনার ইচ্ছে। তবে একটু রূপন্তীর কথাটা ভেবে দেখবেন, মেয়েটার ভবিষ্যতের ব্যাপার। বলেই উঠে দাঁড়ালো আরাফাত। আরাফাতের বলা শেষ বাক্যটি বজ্রের মতো কাজ করল। সারা রাত চিন্তা করেছে প্রিয়ন্তী। শেষমেশ আরাফাত নামক ব্যক্তিটিকে সে বিয়েটা করেই ফেলল। বাসায় কাউকে সে জানায়নি। চিন্তা হচ্ছে শিপন, জাহানারা বেগম কিংবা রূপন্তী কি মেনে নেবে? চিন্তায় মগ্ন ছিল প্রিয়ন্তী। তখনই চলবে।